নমস্কার বন্ধুরা। তো ঘরে অনেকদিন বন্দি থাকার পরে হঠাৎ করে মুক্তি পেয়ে আমি বেরিয়ে পড়লাম একদিন। তো শেষমেশ বেরিয়ে পড়লাম গত রোববার একটু ঘুরু ঘুরু করতে। গন্তব্য হলো আমাদের পশ্চিমবঙ্গের গোয়া, বা যাকে বলতে পারেন পশ্চিমবঙ্গের পুরীও, সেটা হচ্ছে দীঘা। তো সেই উদ্দেশ্যে আমি পৌঁছে গেলাম গড়িয়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমি ওই সামনে দাঁড়ানো সুন্দর দেখতে বাসটা উঠে বসবো। তো এই হচ্ছে আমার সিট, ঠিক ড্রাইভারের পেছনে, যাতে ড্রাইভার হাঁপিয়ে গেলে আমি চালাতে পারি। আর এই হচ্ছে আমার ভিউটা, সুন্দর দেখাচ্ছে বাইরে পেছনে বাস স্ট্যান্ডটা। এই যে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এটা করেই যাব, কারণ আমার টিকিট এটাতেই আছে। খুব অবভিয়াস। যাই হোক, সো ড্রাইভার স্যার এসে উঠে পড়েছেন। এখন আমরা রওনা দেব, আর এই দিয়ে দিলাম রওনা গড়িয়া ছেড়ে। দুগ্গা দুগ্গা। এবার আমরা ধর্মতলায় পৌঁছে গেছি। ধর্মতলায় এসে দাঁড়িয়ে আছি, বাকি প্যাসেঞ্জাররা উঠবে। রাতের ধর্মতলা, আবার ধর্মতলা থেকে বেরিয়ে আমরা এবার এগোচ্ছি। এখন আমরা এগোচ্ছি রাতের কলকাতা দিয়ে। নিঝুম রাত, খুব নিঝুম না, 12:30 বাজে, কিন্তু রাস্তায় লোক কম, গাড়ি ঘোড়া কম, এই জন্য মোটামুটি আমরা স্পিড নিচ্ছি আস্তে আস্তে। এই যে আমরা স্পিড নিয়ে নিলাম। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। সেইটা ক্রস করলেই আমরা তারপরে উঠে যাব হাইওয়েতে। তো দেখা যাক, আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে গই। ব্রিজে উঠতেই আমাদের সামনে একটি অলমোস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থায়, এই ট্রাকের সামনে একটি বাইক এসে প্রায় অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা। যাই হোক, আমরা সেটাকে নিরাপদে কাটিয়ে আবার এগোতে শুরু করলাম। আর ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর সেই আইকনিক কেবেলগুলো। এসে পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট। জায়গাটির নাম হচ্ছে নন্দকুমার। এখানে বাস কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু রাত অনেক হয়ে যাওয়ার কারণে এখানে কোনো দোকানপাট খোলা ছিল না, খাওয়ার দোকান থেকে শুরু করে কিছু, শুধু একটা ছোট দোকান খোলা ছিল। তারপরে আমরা আবার এগিয়ে পড়লাম, আবার রওনা দিয়ে দিলাম। অনেক সময় আমরা দেখতে পাই যে বাসের ড্রাইভারদের দরজায় লেখা থাকে পাইলট। তো এই ভদ্রলোক নিজেকে সত্যিকারের পাইলট মনে করে আমাদের রীতিমতো উড়িয়েই নিয়ে পৌঁছে দিলেন দীঘাতে। মানে আমার পৌঁছানোর কথা ছিল 4:46-এ, আমি পৌঁছে গেছিলাম 3:46-এর মধ্যে, মানে 1 ঘন্টা আগে। এই নেমে পড়েছি। এই হলো রাতের দীঘা বাস স্ট্যান্ড। আর আমার গন্তব্য হচ্ছে সোজা এই রাস্তার শেষে, যেখান থেকে বিচ শুরু হবে। তো এগিয়ে যাই বিচের দিকে। পুরোপুরি নিঝুম রাত, শুধু আমি আর কয়েকটি কুকুর ছাড়া রাস্তায় কেউ নেই। এই যে আমি। হ্যালো। এই যে চাঁদ দেখতে পাচ্ছ, আর এই স্ট্রিট লাইট, এই বালি, যদিও এগুলো সকলেই দেখতে পাচ্ছ। এই যে এসে গেছে আমার ছেলে জিজ্ঞেস করতে আমি এখানে কি করছি। আমি বললাম যে আমি সমুদ্র দেখতে এসেছি। ও থ্যাংক ইউ বলে আমাকে রাস্তা দেখাতে দেখাতে এগিয়ে নিয়ে চললো। এই হলো সমুদ্র।
ওই যে লাইটের বিন্দু, ওগুলো হচ্ছে কিছু মানুষ হাতে টর্চ নিয়ে গুপ্তধনের সন্ধানে এসছে। আমি একটু পরে গিয়ে গুপ্তধন সন্ধান করব। এই যে সমুদ্রের বিচে পাড়ে আমি অন্ধকারে এগোচ্ছি, কিছু হয়তো দেখা যাচ্ছে না। এই হলো রাতের দীঘা। চতুর্দিকে শুধু জলের ঢেউয়ের আওয়াজ, আর দূর দূরে একটু হালকা হালকা ঢেউ দেখা যাচ্ছে, জলের গর্জন, সেই দূরে সমুদ্রের ঢেউ, আর পেছনে এই হচ্ছে লাইট, রাস্তার লাইট। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত জিনিস, এই সমুদ্রের বিচে প্রচুর স্টারফিশ। এই যে আমার একটা হাতে নিয়ে দেখছি, দেখুন, মন দিয়ে দেখলে দেখবেন ও আস্তে আস্তে নড়ছে। এই যে ইধার চালা মে উধার চালা করছে। আর উল্টে দিয়ে দেখবেন ওর পা গুলো কিভাবে নড়ছে। এই যে দেখুন, ও একদম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার, তুমি চলো কি করে। একটু মডিফাই করলাম, অপরাধ নেবেন না। আর এই সমুদ্রের পাড়ে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি স্টারফিশ, মানে আকাশে যতগুলো তারা ছিল বিচেও ততগুলোই স্টারফিশ ঘুরে বেড়াচ্ছে। এই যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু স্টারফিশ আর স্টারফিশ। আমি তো পুরো একদম অবাক। যাই হোক, স্টারফিশটা অদ্ভুত গতিতে এগিয়ে চলছে। আবার আস্তে আস্তে এখন অন্ধকার কেটে ভোরের দিকে এগোচ্ছি। এই আলো ফুটছে, এখন হালকা দেখা যাচ্ছে, এরপরে পুরোপুরি আলো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। অলরেডি অনেক লোক এসে ভিড় করে ফেলেছে, সবাই সূর্যোদয় দেখবে। সূর্যোদয় হওয়ার সময় চলে এসছে, কিন্তু মেঘলা হওয়া সব দরুন সূর্যোদয় আর আমরা মনে হয় দেখতে পাবো না। কিন্তু জল আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে, আকাশও। এই ভোর হয়ে গেছে, আলো ফুটেছে, এই সমুদ্রের জল এগোতে শুরু করলো আমাদের দিকে। এই ভোরের দীঘার বিচ এত সুন্দর, এত মনোরম, কোনোবার এক্সপিরিয়েন্স করতে পারিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। খুব মানে শান্ত এবং শান্তি দেয়। যারা এইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন তারা খুব লাকি। এই এখন পুরোপুরি আলো চলে এসছে এবং সমুদ্রে প্রায় অলরেডি 200-300 লোকের ভিড়। আমিও সেই ভিড়ের একজন। দেখে গম্ভীর মনে হলো, মুখটা কিন্তু গম্ভীর লাগছিল, কিন্তু ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছিল আমার। জলেরও খুব আনন্দ হয়েছে, সেও এসে আমাকে হ্যালো বলতে চলে এসছে। হ্যালো। এখন পুরোপুরি সকাল হয়ে গেছে, 6:30 বাজে। এখন বাজার বসে গেছে, সমুদ্রের বাজার। আমি একটা পাথর দেখে নিয়ে গদি বানিয়ে বসেছি। এই যে আমি একটু ওয়ার্ড্রোব ম্যালফাংশন হয়েছে, কিন্তু এর পরের বার আমি ঠিক করে নেবো, ডোন্ট ওয়ারি। যাই হোক, ওই যে সব লোক। এখানে আমি শুধু অকারণ স্টাইল মারছি। ওই যে ওয়ার্ড্রোবটা ঠিক করলাম, অপরাধ নেবেন না আবার। স্টাইল করে বসে হাওয়া খাচ্ছি। হঠাৎ করে দীঘা সামরিক বাহিনীর থেকে একটি স্পিড বোট পাঠিয়ে দেওয়া হলো আমাদের দিকে নজর রাখার জন্য। সামনে একটি কাকু এসে দাঁড়িয়ে আমাকে দেখতে দিচ্ছে না। কাউকে বললাম কাকু সাইড, কাকু সরল না। যাই হোক, ওই যে দীঘা সামরিক বাহিনীর যুদ্ধ জাহাজ।
যুদ্ধজাহাজ চলে যেতেই হঠাৎ করে আমি দেখতে পেলাম যে কতগুলো মিসাইল নিয়ে এসে রাখা হলো সমুদ্র বিচে। এগুলো বাংলাদেশের সাথে লড়াই করার জন্য নিয়ে আসা হয়েছে। এই যে হলুদ রঙের, লাল রঙের সব মিসাইল। এবার মিসাইলগুলোকে আনলোড করা হবে। এই যে একটা লঞ্চ করা হলো, ব্যাক ফায়ার করছে। সব মিসাইল আনলোড করে করে সব বিচে রাখা হবে। এরপরে সব ছুঁড়ে ছুঁড়ে মারা হবে এদিক ওদিক। এই যে দেখুন বীর যোদ্ধা সব হাত তুলে তুলে মিসাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে যুদ্ধের পতাকাও সব বসিয়ে দেওয়া হয়েছে, নীল রঙের, হলুদ রঙের সব পতাকা। ওই যে সূর্যি মামা উঠেছে এতক্ষণে। আমি কিছু একটা এখানে বললাম, কিন্তু কি বলেছি আমি ভুলে গেছি। তো যদি লিপ রিডিং করতে পারো বুঝে নাও, নাহলে বুঝতে হবে না। বড়ই অদ্ভুত জিনিস। আরো আমি কিছু সমুদ্রের কথা পাড়ে বলেছি, এসে কিন্তু কেউ ছেড়ে দাও। ঘোড়ায় চড়তে ব্যস্ত, কেউ গাড়িতে চড়তে ব্যস্ত, কেউ রিল বানাতে ব্যস্ত, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ আবার মন্দিরে যাবে, মানে যে যার। আবার কেউ স্পিড বোটে উঠেছে, কেউ ওই আরও নানান ধরনের সব রাইডসে উঠছে। সমুদ্রটাকে কেউ বসে 10 মিনিট চোখ খুলে দেখছে না। সবাই হাতে ফোন, সবাই হাত নিয়ে রিল বানাতে ব্যস্ত। আমিও ফোন হাতে নিয়েছি, বলছি কথা, কিন্তু চোখটা আমার হলো কি সমুদ্রের দিকে। অদ্ভুত। আবার কেউ বল খেলতে ব্যস্ত। এখানে এসে ফুটবলের স্টার হয়ে গেছে। কিছুটা জ্ঞান দেওয়ার পরে হঠাৎ দেখি দূরে একটা প্যারাগ্লাইডিং এর প্যারাশুট দেখতে পাচ্ছি, কিন্তু পেছন থেকে একজনকে বলে উঠলো, ওই দেখ রকেট। অশিক্ষা অশিক্ষা, যাই হোক। একটু ক্লোজ আপ করে দেখি। হ্যাংলা বাঙালি তো, প্যারাশুট দেখেছি, এবার একটু ওটার দিকে মন দিয়ে দেখতে থাকি। এটা সাইড প্রোফাইল। এবার একটু ঘুরে দেখি বাকি বিচটাতেও। এক জায়গায় বসে অনেকক্ষণ কাটিয়ে এবার একটু উঠে হাঁটতে বেরোলাম। যেতে যেতে হঠাৎ বীজের উপর দেখি একটা মরা সাপ, কঙ্কাল বেরিয়ে আছে। একটু দুঃখ প্রকাশ করে আবার এগোলাম। এই রাস্তাটা ধরে সোজা গেলে উদয়পুর বিচ। উদয়পুর বিচের দিকে যাওয়ার রাস্তা, ডান দিকে আমার এই ঝাউবন। এই ঝাউবনে উঠতে গেলে আবার 20 টাকার টিকিট দিতে হয়। এগোতে এগোতে রাস্তায় এক পরিচিতকের সাথে দেখা হলো। তার সাথে দেখা হওয়ার পরে তাকে একটু হাই হ্যালো বললাম। তারপরে আরেকটু এগোতে গিয়ে দেখি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সেট। এখানে ব্ল্যাক পার্ল, পেছনে জাগারনট। আবার এগোতে শুরু করলাম। এই যে ঝাউবন, নিচে ঘাস বন, কত বন, মাথা পুরো বন বন।
আবার একটু দাঁড়িয়ে দেখে নিলাম এদিক ওদিক, যতদূর চোখ যায় ততদূর শুধু ঢেউ আর ঢেউ। আবার ইচ্ছা হলো একটু নিজের অ্যাটেন্ডেন্স দিতে, তো নিজের অ্যাটেন্ডেন্স একটু দিয়ে নিয়ে বসে আবার উঠে হাঁটতে শুরু করেছি। সব ঠিক আছে, কিন্তু একটা ঝাউবনে জিনিস ঢুকতে দীঘার এই রাস্তাটিতে খুব ভালো সি বিচ রোডে, যেটা হচ্ছে যে প্রতি কিছু মিনিট অন্তর অন্তর বা কিছু মিটার অন্তর অন্তর বেঞ্চ বসানো আছে, মানে চলতে চলতে যদি কেউ হাঁপিয়ে যায় সে যাতে বসে একটু জিরিয়ে নিতে পারে। এই এখন আমি উদয়পুর বিচের সামনে, এই ডান দিকে আমার উদয়পুর বিচ। এই উদয়পুর বিচ ছাড়িয়ে গেলেই কিন্তু উড়িষ্যার বর্ডার। আমি তার ভেতর ঢুকেছিলাম, কিন্তু ফোনের মানে কিছু গন্ডগোলের জন্য ওই ভিডিওগুলো আর উঠাতে পারিনি। এই হচ্ছে উদয়পুর বিচে নামার রাস্তা, আর এই হচ্ছে আমি। এইবার আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, ওই বাঁ দিকে কর্নারে ওখানে হচ্ছে জুতো রাখার জায়গা। আর এই রেলিং ধরে একদম ডান দিকে সেই সীমানায় গিয়ে মন্দিরের গেট, ওখান থেকে ঢুকে এই যে দূরে দেখতে পাচ্ছি ওই হচ্ছে মন্দির। এই পুরো রাস্তাটি খালি পায়ে যেতে হয়, বাঁদিকের ওই কোনায় জুতো রেখে এই পুরো রাস্তাটা খালি পায়ে যেতে হয়। এখান থেকে এই রেলিং ধরে এটাই হচ্ছে লাইন। আজকে একদমই লোক কম ছিল, ভিড় ছিল না, কিন্তু অনেক সময় এই পুরো রাস্তাটি ভরে লোকে লাইন দিয়ে দাঁড়ায়। এই বাঁদিকের ওই সীমানা থেকে শুরু করে ওই ডান দিকে মন্দিরের গেট অবধি লোকে লাইন দিয়ে জুতো খুলে লাইন দিয়ে গিয়ে ওই সোজা মন্দিরে ঢোকে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। ওই যে দেখালাম ওই দূরে হচ্ছে যেখানে দেখালাম যেখানে জুতো খুলতে হয়, আর এই যে এখান থেকে ঢুকতে হয় এই মন্দিরের গেট। গেট থেকে ঢুকে সোজা গিয়ে আবার বাদিকে গিয়ে মন্দিরের আসল এন্ট্রেন্স। এই যে এখানে ব্যারিকেড করা, এই দিক থেকে ঢোকা যাবে না, ওইখান থেকে জুতো খুলে এসে ঢুকতে হবে। যদিও আমি যখন ছিলাম তখন একটি পরিবারকে, ওখানকার এক পুলিশের চেনা জানা পরিবার বলে তাকে এখান দিয়ে ঢোকানো হলো, কিন্তু তাদের বয়স্ক মানুষ ছিল বলে আমি ততটা সেটা নিয়ে কিছু খারাপ মন্তব্য করিনি। এটা হচ্ছে মন্দিরের ঠিক উল্টো দিকেই ছোট্ট পুকুরটি, তার মধ্যে খুব সুন্দরভাবে পদ্ম ফুলের চাষ হয়েছে। ছোট ছোট পদ্ম ফুল, বড় বড় পদ্ম ফুল, গোলাপি, সাদা, খুব সুন্দর দেখতে। এটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। করার পরে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এখানে সব জায়গায় সফটি আর কুলফি বিক্রি হয়। সফটি আর কুলফি না, সফটি আর কুলফি। আবার হ্যাংলামে করতে এসে গেলাম, ওই যে দূরের থেকে আবার উঠেছে। এখন ভরা জোয়ার, তাই মানুষে বিচে যেতে পারছে না, নিচে বালিতে। এই জোয়ার শেষ হওয়ার পরে আমি যখন বালিতে নামলাম, নামার পরে দেখছি অনেকেই বসে জলের মধ্যে সোনা খোঁজার চেষ্টা করছে। আমিও সোনালি জল দেখে, সোনালি বালি দেখে ভাবলাম একটু সোনা খুঁজি, কিন্তু তারপরে ভাবলাম থাক, দরকার নেই। ওই যে সব স্বর্ণ, জানি না বাংলা অত পারছি না, সরি, আমার সীমার বাইরে। এই যে আমি হাসছি কেন যাই না, জল দেখে খুশি হয়ে গেছি হয়তো। এই বাড়ি ফেরার আগে শেষবারের মতো পুরো সমুদ্রটাকে দেখে দুগ্গা দুগ্গা বলে আবার বাস স্ট্যান্ডে চলে এলাম। এই আমার জন্য একটি বাস দাঁড়িয়ে আছে, এই বাসটায় করে এই রওনা দিয়ে দিয়েছি। কিন্তু এখান থেকে রওনা দেওয়ার সময় বাসটা একটু ঘটর ঘটর করছিল। এই মোটর গাড়িটি ঘটর ঘটর করে রওনা দিল, তখন একটু অশনি সংকেত বুঝলাম যে এ হয়তো পরে গিয়ে ঘটর ঘটর করে বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, শেষমেশ যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো, বাসটি রাস্তায় এসে খারাপ হয়ে গেল।
এখন আমরা হাইওয়েতে দাঁড়িয়ে আছি আর বাসের অপেক্ষা করছি কখন আসবে। বড় বড় চোখ করে তাকিয়ে আছি যদি তাড়াতাড়ি দেখতে পাই বাসটা আসছে কিনা। যাই হোক, ওই যে আমার বাস আর এই যে আমি এখনো অপেক্ষায় বসে আছি কখন আসবে কখন যাব। রাস্তা অন্যান্য গাড়ি ঘোড়া যাচ্ছে। শেষমেশ আবার বাস এসে যাওয়াতে আবার উঠে পড়লাম, আবার রওনা দিলাম, এগোচ্ছি। এখন আমরা এসে স্টপেজে দাঁড়িয়েছি। খুব সম্ভবত হচ্ছে কোলাঘাট স্টপেজ। আমরা এখানে একটু টিফিন করলাম, করার পরে যে আমি এসে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি এটার পেছনে ইতিহাস হচ্ছে, সেদিনকে ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনাল আর ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সেই আনন্দে বাজি ফাটছে, সেই আনন্দে রাস্তার মাঝখানে সেলিব্রেশন হচ্ছে। আমার কিন্তু সেই সেলিব্রেশনটা খুবই মজাদার লাগলো এবং ভারতের পতাকা উঠছে দেখে বেশ গায়ে কাঁটা দিয়ে যাওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স। এখানে চারটে ইন্ডিয়া বা জিতে গেছে দেওয়ার মতো কয়েকটা গান দেওয়া যেত, কিন্তু দিলাম না এই কারণে, কারণ কপিরাইট পড়ে যাবে। আর নিজে গাইতে পারতাম, নিজে গাইলে আবার রিপোর্ট পড়ে যাবে। আমার গানের গলাটা খুব ভালো, বাদ দিই। শুধু ভারতীয় পতাকা উঠছে এটা দেখি মনে শান্তি হচ্ছে, দেশাত্মবোধের কথাও উঠছে, আনন্দ লাগছে, সেটি আনন্দিত হই। টালিগঞ্জের কাছাকাছি হচ্ছে, এটা আমাদের বাড়ির কাছে, মানে অশোকনগর আগামী স্টপেজের আগে। চারিদিকে শুধু আনন্দ উচ্ছ্বাস। ভারত পরপর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল, সে আনন্দে। শেষমেশ বাস থেকে নেমে পড়েছি, এখন বাড়ি। তো শেষ হলো একটা দুর্ধর্ষ দিন, একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর একবার শেষবারের মতো প্যারাশুট দেখে শেষ করলাম। আবার একটা পরের জার্নি নিয়ে আবার আসবো। ভালো লাগলো খারাপ লাগলো কেমন লাগলো জানাবেন। টাটা।